বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমরা কৃষি শিক্ষা বইয়ের ইউনিট 2 এর পার্ট 3 এর সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আপনারা বইটি কাছে রাখুন এবং প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা জানার আগে আমরা বালাই বা পেস্ট কি তা জেনে নেই। ব্যাপক অর্থে বালাই বা পেস্ট হলো যে কোনো প্রাণী বা উদ্ভিদ যা মানুষ, তার গৃহপালিত পশু পাখি, ব্যবহৃত দ্রব্যাদি, সর্বোপরি ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে বা বিরক্তির উদ্বেগ করে থাকে, তাকে আমরা পেস্ট বলে থাকি। পেস্টগুলো হতে পারে পোকামাকড়, ইঁদুর জাতীয় প্রাণী, শিয়াল, পাখি, কাঠবিড়ালি, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, কৃমি, আগাছা। ফসলের বিবেচনা করলে দেখা যায় যে পোকামাকড়ের সংখ্যাই বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কি তা বুঝতে চেষ্টা করি। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা হলো উদ্ভিদ সংরক্ষণের এমন একটি পদক্ষেপ যার মাধ্যমে বিভিন্ন প্রকার পদ্ধতির সমন্বয় সাধন ও প্রয়োগ করে এবং কৃষি পরিবেশের পার্শ্ব প্রতিক্রিয়াকে ন্যূনতম পর্যায়ে রেখে আপদসমূহকে ধ্বংস করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তার চেয়ে বেশি মূল্যের ফসল পাওয়া। অর্থাৎ এই পদ্ধতিতে কম পরিমাণে বালাই শস্য পরিবেশে থাকবে। কম পরিমাণে বালাই বা পেস্ট শস্য পরিবেশে থাকলে যদি আক্রমণ বেশি হয় তাহলে শস্য নিজেই তার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে। আমরা দেখি যে একটি পদ্ধতি ব্যবহারের ফলে কৃষি পরিবেশে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন ব্যাপক হারে কীটনাশক প্রয়োগ করলে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংসের সাথে সাথে ব্যাঙ এবং উপকারী যেসব পোকামাকড় আছে সেগুলি ধ্বংস হয়ে যায়। এবং পার্শ্ববর্তী জলাশয়ে কীটনাশক পড়ে গেলে দেখা যায় যে পানি থেকে শুরু করে তার মাছ বা অন্যান্য জলজ উদ্ভিদও মারা যেতে থাকে। আমরা এখন সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মূলনীতি বা উদ্দেশ্য কি তা জেনে নেই। মূলনীতিটি হলো পোকামাকড় সম্পূর্ণরূপে ধ্বংস নয়, বরং অর্থনৈতিকভাবে ক্ষতিকর পর্যায়ের নিচে রাখা। অর্থনৈতিক ক্ষতিকর পর্যায় হলো যে পর্যায়ে ফসলের কীটপতঙ্গ অর্থনৈতিকভাবে ক্ষতি সাধন করতে থাকে। এর পূর্বেই দমন ব্যবস্থাপনা নেওয়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এতক্ষণ সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কি এবং এর মূলনীতি জানলেন। এবার এর কি উপকারী প্রভাব আছে তা জেনে নেই। উপকারী প্রভাবগুলি হলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, উপকারী পরজীবী বা পরভোজী পোকামাকড়, ব্যাঙ প্রভৃতি সংরক্ষণ সহায়তা করে, পরিবেশ দূষণ কমিয়ে আনে বা রোধ করে, আপদনাশকের ব্যবহার কমিয়ে আনে, শস্যের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষতিকর পোকামাকড় কীটনাশকের প্রতি প্রতিরোধী হওয়ার সুযোগ কম পায়, কম খরচে বেশি ফলন পাওয়া যায়। এখন আমরা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার বিভিন্ন যে পদ্ধতিগুলি আছে তা জানার চেষ্টা করি। বিভিন্ন ধরনের পদ্ধতিগুলি হলো আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রতিরোধক শস্য বা জাতের মাধ্যমে দমন, যান্ত্রিক দমন, জৈবিক দমন, রাসায়নিক দমন। আধুনিক চাষাবাদ পদ্ধতি। আধুনিক চাষাবাদ পদ্ধতি বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন প্রখর রোদের সময় জমি চাষ দেয়া। প্রখর রোদের সময় বা জমি চাষ দিলে দেখা যায় যে মাটির নিচে যেসব পোকামাকড় এবং তাদের ডিম এবং কীড়াগুলি থাকে তা উপরে উঠে আসে। এতে দেখা যায় যে পাখি খেয়ে ফেলে এবং রোদের সেই পোকাগুলি শুকিয়ে যেতে পারে। এভাবেও আমরা পোকামাকড় দমন করতে পারি। পর্যায়ক্রমে ফসলের চাষ করে আমরা পোকামাকড় ও রোগ জীবাণু দমন করতে পারি। পর্যায়ক্রমে ফসলের চাষটা কি? একই ফসল একই জমিতে বারবার চাষ না করে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করাকেই পর্যায়ক্রমিক ফসলের চাষ বলা হয়। পর্যায়ক্রমিক ফসলের চাষের সুবিধা হলো একই জাতের ফসল যদি একটি জমিতে বারবার চাষ করা হয় দেখা যায় যে ওই ফসলের পোকামাকড় পরবর্তী ওই জাতের ফসলে আবার আক্রমণ করে। ধীরে ধীরে দেখা যায় যে পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং ফসল উৎপাদন অনেকটা ব্যাহত হয়। আমরা যদি একটি ফসলের জাতের পর অন্য একটি ফসলের জাত চাষ করি তাহলে দেখা যায় যে ওই ফসলের পোকামাকড় খাদ্যের অভাবে পরবর্তী ফসলে আর যেতে পারে না, আস্তে আস্তে পোকা কমতে থাকে। যেমন ধানের পরে আমরা পাট করলে দেখা যায় যে আস্তে আস্তে সমস্ত পোকা দমন হতে পারে। পানি ব্যবস্থাপনা। আমরা সহজে ধানের চুঙ্গি ও গাছ ফড়িং পোকা পানি সরিয়ে আমরা এটিকে দমন করতে পারি। এছাড়াও আমরা যদি পানি সেচ দেই তাহলে পাটের উটচুঙ্গা পোকা ও অন্যান্য পোকাগুলিকে আমরা সহজেই
এই আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। এরপর সার ব্যবস্থাপনা। সার ব্যবস্থাপনা হলো সুষম সার প্রয়োগ করাই আমাদের উচিত। যদি আমরা সুষম সার প্রয়োগ না করি, অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করলে দেখা যায় যে গাছ রসালো হয়, এতে পোকামাকড় রোগ জীবাণু আক্রমণের উপযুক্ত পরিবেশ পায়। এজন্যে সুষম সার প্রয়োগ করাই আমাদের উচিত। এরপর আমরা জানবো যে গুছিত দ্রুত অনেক সময় দেখা যায় যে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ হতে থাকে। তখন যদি আমরা একটু গাছ রোপণের দূরত্ব বাড়িয়ে দেই, তাহলে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। আমরা এবার জানবো প্রতিরোধক শস্য। এটি হচ্ছে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার দ্বিতীয় পদ্ধতি। অনেকগুলি শস্য বা ফসল আছে যেগুলি পোকামাকড় রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে। যেমন ধানের ক্ষেত্রে BR4 ধান, যেটিকে আমরা বিপ্লব বলে থাকি, এই ধানটি এই খোল ধ্বসা রোগ থেকে প্রতিরোধ করতে পারে। আবার অনেক ধান আছে যেমন প্রগতি, BR10, এই ধানটি টুংরো, ব্লাস্ট ও বাকানি রোগ প্রতিরোধ করতে পারে। আবার যেমন আরেকটি ধান আছে চান্দিনা, যেটা মাজরা রোগ প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এভাবে আমরা যদি প্রতিরোধী জাতগুলি সংগ্রহ এবং শনাক্ত করে সেগুলি চাষাবাদ করি, তাহলে অনেকটাই পোকামাকড় ও রোগ জীবাণু দমন করতে পারি। যান্ত্রিক দমন বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন হাত দ্বারা পোকা ধরে লেবু প্রজাতির যেসব পোকা আছে এবং এপিলাকনা বিটেল, ধানের মাজরা পোকা, শীষকাটা লেদা পোকা আমরা হাত দ্বারা সংগ্রহ করতে পারি। এরপরে হাত জাল ব্যবহার করে আমরা যদি শস্য ক্ষেতে হাত জাল দিয়ে টেনে দেই, তাহলে অনেক পোকাই আক্রমণ প্রতিরোধ করা যায়। যেমন ধানের পামড়ি পোকা সহজেই আমরা দমন করতে পারি। এরপর হচ্ছে আলোর ফাঁদ ব্যবহার করে। যেমন বিভিন্ন ধরনের ফাঁদ আছে, তবে আলোর ফাঁদটাই সহজ। এছাড়াও আমরা অন্যান্য ফাঁদগুলি ব্যবহার করতে পারি, যেমন বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁদ বলা হয়। এটি আপনারা উচ্চতর ক্লাসে এটি জানতে পারবেন। আমরা এখন আলোর ফাঁদ সম্বন্ধে জানি। আলোর ফাঁদ হচ্ছে আমরা হ্যাচাক, মশাল বাদে হ্যাচাক, বৈদ্যুতিক বাতি এইসব যদি ফসলের ক্ষেতে জ্বালিয়ে রাখি এবং এই বাতি থেকে যে রশ্মি বার হয়, সেই রশ্মিতে পোকামাকড় আকৃষ্ট করে। এই আকর্ষণে অনেক পোকামাকড় বাতির কাছে চলে আসে। আমরা যদি তার নিচে একটি কেরোসিনের পাত্র রাখি, তাহলে ওই পোকাগুলি কেরোসিনের পাত্রে পড়ে ডুবে মারা যাবে। আমরা এবার জানবো গুদামজাত শস্য পোকা বা রোগ জীবাণু কীভাবে দমন করা যায়। গুদামজাত ফসলের ক্ষেত্রে দেখা যায় যে চালের কেরি পোকা, ময়দার কেরি পোকা, এগুলি চালুনি দ্বারা চেলে এবং কুলা দ্বারা ঝেড়ে এসব সহজে আমরা দমন করতে পারি। এরপর আমরা যেটা দেখব যে অনেক সময় নারিকেল গাছে যে রাইনোসেরাস বিটেল বলা হয়, এটাকে দমন করতে হলে একটি লাঠির আগায় একটি শিক ঢুকিয়ে সেটি যদি আমরা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে পোকা সহজে বের করে আনা যাবে। এভাবে আমরা নারিকেলের গাছের পোকা দমন করতে পারি। আমরা আরেকটি দমন পদ্ধতি জানি যে পাতা আগা কেটে। এটা আমরা প্রায় দেখে থাকি যে ধানের ক্ষেত্রে দেখা যায় যে একটা পাতা মোড়ানো পোকা রয়েছে এবং পামড়ি পোকা যেটি পাতার ভিতরে থাকে। আমরা যদি ধানের আগার অংশটি কেটে দেই, তাহলে দেখা যায় যে অথবা যেটা বেশি আক্রান্ত হয়েছে সেটা যদি আমরা তুলে ফেলি, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সে পোকা দমন হয়ে যাবে। এরপর হচ্ছে অনেক সময় দেখা যাবে যে আমরা আক্রান্ত গাছগুলি শনাক্তকরণ করে সেগুলিকে তুলে ফেলতে পারি। এটাকে বলা হয় রোগিং। এরপর আমরা জানব জৈবিক দমন। এটি হচ্ছে জীবের মাধ্যমে জীবের দমন। অনেকগুলি ক্ষতিকর পোকামাকড়ের সঙ্গেও আবার অনেকগুলি উপকারী পোকামাকড় রয়েছে, যেগুলি ক্ষতিকর পোকামাকড়ের শত্রু। এবার আবার ক্ষতিকর পোকামাকড়েরও আবার রোগ জীবাণু আছে যেগুলি ক্ষতিকর পোকামাকড়কে ধ্বংস করে দেয়। আমরা এখন জানবো যে কি কি উপকারী পোকামাকড়গুলি রয়েছে। উপকারী পোকামাকড়গুলির মধ্যে একটি হচ্ছে পরভোজী, আরেকটি হচ্ছে পরজীবী। পরভোজী হচ্ছে যেগুলি অন্য পোকাকে ধরে ধরে খায়। পরজীবী পোকাগুলি হলো নেকড়ে মাকড়সা, লম্বা সুর ঘাসফড়িং, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, লেডি বার্ড বিটেল, প্রেইং ম্যান্টিড। এইসব পোকাই ধানের ক্ষতিকর পোকাকে ধরে ধরে খায়। যেমন লেডি বার্ড বিটেল, জাপ পোকা রয়েছে, সে জাপ পোকাগুলোকে তারা জাপ পোকার যে স্তূপ রয়েছে সেখানে যেয়ে সেই জাপ পোকা ধরে ধরে খায়। ক্ষতিকর কীটপতঙ্গের প্রাকৃতিক শত্রু যেমন পরভোজী বা পরজীবী পোকামাকড় রোগ জীবাণু রয়েছে, তা জানার জন্যে আমরা একজন বিশেষজ্ঞের মতামত নিই। আরও কিছু পোকা রয়েছে যেগুলো অতি ক্ষুদ্র থেকে একটু বড় আকারেরও হতে পারে, সেগুলোকে আমরা পরজীবী পোকা বলি, অর্থাৎ যেগুলো অন্য পোকার উপরে জীবন ধারণ করে।
কিছু কিছু পোকা আছে যেমন শত্রু পোকার উপরে তারা ডিম পেড়ে দেয়, শত্রু পোকার ডিমের মধ্যে তারা নিজেদের ডিম পেড়ে দেয়। এগুলোকে আমরা বলি ডিম নষ্টকারী পরজীবী পোকা, যেমন ট্রাইকোগ্রামা, টেলিনোমাস, এই ধরনের প্রচুর পোকা আমাদের আবহাওয়াতে বিদ্যমান, আমাদের ফসলের এদেরকে পাওয়া যায় আর কি। শুধু কেবলমাত্র যদি আমরা এদেরকে সংরক্ষণ করি, রীতিমতো আমরা যদি যেভাবে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে সেই ধরনের যদি কীটনাশক প্রয়োগ থেকে আমরা বিরত হই, তাহলে এদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ে এবং এরা আমাদের এই শত্রু পোকা ধ্বংস সাধনে যথেষ্ট সাহায্য করে। ঠিক এরকম পোকার অন্য যেগুলা ধাপ রয়েছে, যেমন কীড়া অথবা পুত্তুলি, এগুলো নষ্ট করার জন্য প্রচুর পরিমাণে পোকা রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত সাহায্য করছে। আমাদের এই সমস্ত উপকারী পোকা অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে গেলে আমাদের সবচেয়ে বড় পদ্ধতি যেটা আমরা এখন বলি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অথবা সমন্বিত বালাই ব্যবস্থাপনা, তার মাধ্যমেই আমাদের এগোতে হবে। আবার দেখা যায় যে কিছু উপকারী জীব রয়েছে, যেমন ব্যাঙ, সাপ, শালিক, দোয়েল, এরা বেশিরভাগ পোকা খায়। এছাড়াও আছে যেমন ঈগল, বাজ পাখি, পেঁচা, বিড়াল, এরা ইঁদুর দমনে সহায়তা করে থাকে। আমরা যদি ক্ষেতের পাশে ডাল বা খুঁটি বসিয়ে দেই তাহলে এইসব পাখি এসে বসে এবং পোকামাকড়গুলি খেয়ে ফেলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চারটি যে পদ্ধতি জানলাম, এর মাধ্যমেই যদি আমাদের পোকামাকড় দমন না হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই অন্য একটি পদ্ধতি, এটি সর্বশেষ পদ্ধতি, সেটা হচ্ছে রাসায়নিক দমন। রাসায়নিক দমন পদ্ধতি আমরা তখনই ব্যবহার করব যখন এটি অর্থনৈতিকভাবে ক্ষতিকর পর্যায়ের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তখন আমরা যেসব অনুমোদিত কীটনাশক আছে সেগুলি আমরা ব্যবহার করতে পারি। কীটনাশক প্রয়োগের যে সমস্ত খারাপ দিক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশের বিপর্যয়। আমরা এই যে ব্যাপক হারে কীটনাশক দিচ্ছি, এর ফলে সবচেয়ে বড় দিক সেটা হচ্ছে যে সমস্ত কৃষক সরাসরি কীটনাশক প্রয়োগের সাথে জড়িত তাদের স্বাস্থ্যহানি হচ্ছে প্রতিনিয়ত। কারণ মাঠ পর্যায়ে আমরা দেখেছি যে এখন যেহেতু কীটনাশক দিয়ে অনেক সময় কাজ হচ্ছে না, তখন কৃষকরা কীটনাশকের ব্যবহারটা বাড়িয়ে দিচ্ছে। আগে যেখানে হয়তো সপ্তাহে একদিন কীটনাশক প্রয়োগ করতো, সেখানে এখন দেখা যাচ্ছে প্রতিদিনই তারা কীটনাশক প্রয়োগ করে। এমনকি অনেক সময় কৃষকদের ধারণা যে যেহেতু একটা কীটনাশকে এই পোকাটা দমন হচ্ছে না, তখন তারা 2-3টা কীটনাশক একসাথে মিশিয়েও তাদের জমিতে পোকা মারার জন্য স্প্রে করছে। এর ফলে হচ্ছে কি যে সমস্ত কৃষক ভাই সরাসরি এটার সাথে জড়িত থাকছে তাদের স্বাস্থ্যহানি প্রতিনিয়তই ঘটছে আর কি। দ্বিতীয়ত, এই যে আমরা কীটনাশক প্রয়োগ করছি, এই সমস্ত কীটনাশক অনেক সময় পানির সাথে বা বৃষ্টির পানির সাথে চলে যাচ্ছে নদী, নালা, খাল, বিলে, এবং যেখানে আমাদের জলজ প্রাণী বিশেষ করে মাছ এবং এই সমস্ত জিনিসের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে, মারা যাচ্ছে প্রতিনিয়ত। তৃতীয়ত, আমাদের এই সমস্ত কীটনাশক বৃষ্টির পানির সাথে চুয়ে চলে যাচ্ছে পানির গভীর স্তরে, এবং যে সমস্ত পানি আমরা পান করছি মাটির নিচের পানি, সেটাও পরীক্ষা করে দেখা গেছে সেইগুলাও বেশিরভাগই এই কীটনাশক দিয়ে দূষিত হয়ে গেছে। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যে পানিগুলো পান করছি সেগুলোও কিন্তু কীটনাশক দেওয়ার দ্বারা দূষিত। ঠিক এভাবেই আমাদের প্রাকৃতিক বান্ধব যে সমস্ত পোকামাকড় আছে সেগুলাও একদম মূলোৎপাটন করে ফেলা হচ্ছে এরকম প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার ফলে। এইভাবে ধাপে ধাপে কীটনাশক পরিবেশ বিপর্যয়ে অনেকটাই দায়ী হিসাবে চিহ্নিত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যেটি আলোচনা করলাম তা মনে করার চেষ্টা করি। আমরা প্রথমে জেনেছি পেস্ট বা বালাই কি, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, তারপর সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মূলনীতি বা উদ্দেশ্যসমূহ কি, এর কি কি উপকারী প্রভাব থাকতে পারে, পদ্ধতিগুলির নাম, এবং পরিশেষে আমরা উপকারী পোকামাকড় ও রোগ জীবাণুগুলির নাম জানতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করলাম, আশা করি তা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তবে টিউটরের সহায়তা নিন। আজ এ পর্যন্ত। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।